রেডি হয়ে গেছে। স্বাধীনতা হীনতা কে বাঁচিতে চাই হে, কে বাঁচিতে চাই? দাসত্ব শৃঙ্খল কে করিবে পাই হে, বলো কে করিবে পাই? মহান স্বাধীনতা দিবসে উপস্থিত সভাপতি ডক্টর মোহাম্মদ দিদার চৌধুরী স্যার, উপস্থিত আহ্বায়ক সুনীল সভাপতি সহ সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা। আমার আজকে বলার বিষয় সাহিত্যের স্বাধীনতা। এটা আসলে একটা বিরাট একটা বিষয়। বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্বের স্বাধীনতাকামী প্রচুর পরিমাণে লেখা আছে। তার ভিতর থেকে সামগ্রিক কিছু বলার আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, হয়তো সম্পূর্ণ বলতে পারবো না, হয়তো কাজ করে যেতে হবে আমাকে। আমার একটা উপলব্ধি হলো যে সাহিত্য স্বাধীনতা সৃষ্টি করে নাকি স্বাধীনতা সাহিত্য সৃষ্টি করে। এটা থেকে আমার কাছে মনে হলো দুটাই। যেমন এই কারারয় লৌহকপাট, ভেঙে পাট করলে লোপাট, এটা স্বাধীনতার পূর্ববর্তী। আর আমরা পরে যদি দেখি আমরা যদি আরো দেখি বলতে, আর তারা কিন্তু রুশ বিপ্লবকে প্রভাবিত করেছে তাদের লেখার দ্বারা। আবার আমরা এই জুলাই বিপ্লবে দেখলাম কি ছড়া যে কত বড় শক্তি, সাহিত্যের যে কত বড় শক্তি তা আমরা দেখতে পেলাম স্লোগানের ভিতরে। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই কথাটা কত যে যুবকদেরকে প্রভাবিত করেছিল। পতঙ্গে আগুনে যেমন পতঙ্গে এসে আত্মাহুতি দেয়, স্বাধীনতার জন্য যুবকেরা বুলেটের সামনে এসে তেমনি ভাবে আত্মাহুতি দিয়েছে এই স্লোগানের কারণে। সাহিত্যের শক্তি অপরিমেয়, অপরিসীম। আমরা অন্যদিকে যদি দেখি যে স্বাধীনতা পরবর্তীতে, স্বাধীনতার পরে কিভাবে সাহিত্য আসে, আমরা গানের দিকে তাকালে দেখতে পাই যে এক সাগর রক্তের বিনিময়ে। তারপরে আমরা দেখি বাংলার স্বাধীনতা আমলে যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, তোরা দে না, তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাটিয়ে দে না। এমন আমরা অনেক সাহিত্য এবং গান আমরা দেখতে পাই স্বাধীনতার পরবর্তীতে। আমি সাহিত্য নিয়ে তিনটা লেখায় মাকে নিয়ে যে সম্পৃক্ততা পাই তার একটা আলোচনা করি। যেমন ৭১-এর দিনগুলি, এটা ডায়েরি জাতের রচনা লিখেছেন জাহানারের নাম শহীদ জননী। ওনার স্বামীর নাম ছিল শরীফ ইমাম, তার ছেলে একটা জামি এবং আর একটা রুমি। এই রুমিকে যখন ধরে নিয়ে যায়, তার স্বামীকেও ধরে নিয়ে গেছিল এবং অত্যাচার করছিল। অত্যাচারের কারণে সে হার্ট অ্যাটাকে মারা যায়, চিকিৎসা পায় নাই শরীফ ইমাম। সে তার স্বামীকে হারিয়েছে, জাহানার ইমাম হারিয়েছে তার বড় সন্তান রুমিকে। রুমিকে যখন ধরে নিয়ে যায় তখন অনেকেই বলছিল তাকে ছাড়িয়ে আনতে, মার্সি পিটিশন করে তাকে ছেড়ে দিল। কিন্তু জাহানার ইমাম কি বলেছে, ওই খুনি সরকারের কাছে রুমির প্রাণ ভিক্ষা চাওয়া মানে রুমির আদর্শকে অস্বীকার করা, অপমান করা। আমরা আনিসুল হকের মা একটা উপন্যাস দেখতে পাই, সেখানে সোফিয়া একটা মা আর তার ছেলে আজাদকে পুলিশ ধরে নিয়ে যায়, নির্যাতন চালায়। যে মেঝের উপরে পড়ে আছে সে উঠতে পারে না, মাকে দেখে বলে, মা ওরা আমাকে ছেড়ে দিবে যদি আমি আমার সহযোদ্ধাদের নাম প্রকাশ করি। মা এই কথা শোনার সাথে সাথে দৃঢ় কণ্ঠে উচ্চারণ করে, না তুই কখনোই তাদের নাম প্রকাশ করবি না। ছেলেটি আজাদ ভাত খেতে চেয়েছে। পরের দিন মা ভাত নিয়ে যায় কিন্তু ছেলেকে পায় না। তারপর থেকে সোফিয়া আর কোনোদিন ভাত স্পর্শ করে। আমরা যদি বিশ্ব সাহিত্যের দিকে তাকাই, ম্যাক্সিম গর্গির মা, ওখানে আমরা দেখতে পাই প্যাভেলের মা নির্ভরা, সে বলছে আমি গুলামদের ভালোবাসি না, আমি যোদ্ধাদের ভালোবাসি। এমন মাই হয়তো চেয়েছিলেন নেপোলিয়ন।
তাই বলেছিলেন আমাকে ভালো মা দাও, আমি একটু ভালো জাতি পাই। 25শে মার্চ একটি ভয়াল রাত, বাই। একে বলা হয় কাল রাত, নয় কালো রাত, একে বলা হয় কাল রাত। আমরা হুমায়ুন আহমেদের জোছনা ও জননীর গল্প, কালকে স্যার একটু এটার কথা বলছিলেন সামান্য, এটা একটা সত্যাশ্রয়ী ঘটনা। এখানে এই ওইটা লেখার জন্য হুমায়ুন আহমেদ যখন অসুস্থ হয়, সে চেয়েছিল আমি একটা লেখা যদি জীবনে লিখে যেতে পারতাম, এই আক্ষেপ তার থেকে গিয়েছিল। পরে এটা লিখতে পারছেন যে জোছনা ও জননীর গল্প। এখানে তৎকালীন রাজনীতিবিদ মৌলানা ভাসানী থেকে শুরু করে পাকিস্তানি যেসব চরিত্র ছিল সব উঠে আসছে এই লেখাতে। এবং হুমায়ুন আহমেদ, আমরা জানলে অবাক হব যে হুমায়ুন আহমেদ কিন্তু সেই সময় পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে বাঁচার জন্য সরসিনা ফিরে মাদ্রাসায় কিন্তু ভর্তি হয়েছিলেন। তারপরেও সে ধরা পড়ে। ধরা পড়ার পরে তাকে বন্দি শিবিরে বলে তোমাকে মেরে ফেলা হবে, যদি নিষ্পাপ হও সরাসরি বেহেশতে চলে যাবে, আর যদি পাপী হও তাহলে এটা তোমার প্রাপ্য শাস্তি। তারপর হুমায়ুন আহমেদ বেঁচে গিয়েছিলেন। আর একটা উপন্যাসের আমরা কথা বলবো, আনোয়ার পাশা রাইফেলের রতি আওলাদ। এটা 3 মাসের ঘটনাকে নিয়ে লেখা। এটা মুক্তিযুদ্ধের একটা প্রামাণ্য দলিল। এর সাথে তুলনা চলে বিশ্ব সাহিত্যের আনা খানকের ডায়েরি, তুলনা চলে ইলিন আইল্যান্ড বুর্গের তৃতীয় বিশ্বযুদ্ধকে লেখা ফল অফ প্যারিস, সাথে তুলনা চলে আর্নেস্ট হামিংওয়ের লেখা ফর হোম দ্য টেল টেলস। এই উপন্যাসের সুদীপ্ত যেন বাংলাদেশ। 25শে মার্চে আনোয়ার পাশা বেঁচে গেলে 14 ডিসেম্বর কিন্তু বাঁচতে পারেন। তাকে তার লাশ পাওয়া যায় ক্ষত বিক্ষত অবস্থায়। তার রাইফেলের রতি আওলাদে সে একটা আশার বাণী শুনিয়ে গেছিলেন। তিনি লিখেছেন নতুন একটি প্রভাব, সে আর কত দূর, বেশি দূর হতে পারে না, মাত্র আটটুকু, মা ভই মা ভই কেটে যায়। আসলে উনি একটা আশার বাণী শুনিয়ে গিয়েছিলেন। আমরা সাহিত্যে মুক্তিযুদ্ধ দেখতে পাই নানান ক্ষেত্রে, তার ভিতরে কিন্তু নাটকেও দেখতে পাই। সৈয়দ শামসুল হকের লেখা পায়ের আওয়াজ পাওয়া যায়, মোহাম্মদ আহমেদের লেখা কি চাও সংকোচিত। আবার আমরা আলাউদ্দিন আজাদের লেখায় দেখতে পাই নরকের লাল গোলাপ। নাটকে আমরা যখন দেখি ছোট গল্পে আমরা আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট, এখানে গেরিলা শালক মিন্টুর রেইনকোট তোলাভাই গায়ে দিয়ে সে কিন্তু অসম সাহসিকতায় তার ভিতরে চলে আসে। তাকে যখন ধরে কুটিয়ে ঝুলিয়ে মারতে থাকে, তখন সে বলে আমার কাছে মনে হয় যে 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছে। তার অন্তরটা তখন কিন্তু স্বাধীনতা গেরিলা যোদ্ধাদের পক্ষে চলে যায়। আমরা শওকত উসমানের ছোট গল্প জন্ম, যদি তব বঙ্গে, হাসান আজিজুল হকের নামহীন গোত্রহীন, এমন অসংখ্য ছোট গল্পে স্বাধীনতার সংযুক্ত রূপে ধরা যায়। আমরা বিদেশি সাহিত্যিকদেরও কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ গভীরভাবে প্রভাবিত করেছিল। আমরা দেখতে পাই রবীন্দ্রনাথ ভক্ত ছিলেন আর্জেন্টিনার লেখক ভিক্টোরিয়া ওকাম্পো। তিনি এবং বোর্সে ওই দেশের সমস্ত সাহিত্যিকদের নিয়ে মিছিল করেছিলেন মুক্তিযুদ্ধের পক্ষে। এটা আসলে একটা অবিস্মরণীয় ঘটনা। ফ্রান্সের লেখক আন্দ্রে মালভো, তিনি সশরীরে আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে চেয়েছিলেন। মার্কিন কবি অ্যালেন গ্রিনসবার্গ, তিনি লেখেন সেপ্টেম্বর অফ যশোর রোড। এটা নিয়ে মৌসুমী ভূমিকা একটা গান গিয়েছে। আর সরকারকে যে ঘটনাটা বলছিলেন, এই যে আমরা আহমদ সবারও একটা গল্পে এইভাবে দেখতে পাই যে মানুষ যখন পাকিস্তানি হানাদার বাহিনীর ভয়ে তোড় দিত, মাঝে মাঝে কিন্তু গুজব কেউ আবার মজা করে করতো, আর মানুষ একেবারে ঘর বাড়ি ছেড়ে করতে পালাতো। এরকম ঘটনা কিন্তু আমরা অনেক শুনেছি, অনেক দেখতে পাই। আবার গানটাও কিন্তু প্রভাবিত করেছে, যেমন সালাম সালাম, এটা হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। আবার আমরা দেখতে পাই তীরহারায় ঢেউ সাগর, এইসব গানগুলো মারাত্মকভাবে প্রভাবিত করেছে মুক্তিযুদ্ধকে। এবং গানের অনেক সময় গেরিলা আক্রমণ, এটা নির্ধারিত ছিল যে অমুক গানটা যখন বাজবে, যেমন মোরা টিপুরকে বাঁচাবো বলে যুদ্ধ করি, তখন গেরিলা আক্রমণ হয়েছে। এই ধরনের কিন্তু গানের সঙ্গে তারা আক্রমণ চালায়। এবং সম্পাদনা সাহিত্য আমরা দেখি হাসান আজিজুর রহমানের বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের দলিলপত্র 15 খণ্ড, এছাড়া 71 10 মাস, রবীন্দ্রনাথ প্রভৃতি, তাছাড়া মুত্তাসির মামুনের অনেক লেখা আছে। আমরা শেষের দিকে চলে আসছি। আমি কবিতাতে
সাহিত্য কিভাবে এসেছে। শামসুর রহমানের বন্দি শিবির থেকে বলছি, সিকান্দার আবু জাফরের বাংলা ছাড়ো, আবার আমরা থেকে নির্মল ভাই, গুণে আর কত মিনিট? স্বাধীনতা শব্দটি কিভাবে কত মিনিট? হলো। হেলাল হাফিজ এমন একটি পন্থী লাগেন, সেই পন্থী আসলে যুবকদেরকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করে। এখন যৌবন তার মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন তার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। এই এমন যুদ্ধের আগুনে পতঙ্গের মতো পড়েছিল যুব সমাজ, যে যুদ্ধে স্বাধীনতাকে ছিনিয়ে আনতে গিয়ে। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ কবিতা দিয়ে শেষ করব। বাতাসে লাশের গন্ধ, রক্তের কাফনে মোড়া, কুকুর খেয়েছে তারে, শকুন খেয়েছে তারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। স্বাধীনতা ধর্ষিতা বোনের শাড়ি, ওই আমার রক্তাক্ত, ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। স্বাধীনতা ধর্ষিতা বোনের শাড়ি, ওই আমার রক্তাক্ত জাতির পতাকা, জাতির পতাকা। ধন্যবাদ। ধন্যবাদ জনাব ইসলাম স্যারকে অত্যন্ত